আসসালামু আলাইকুম। এসএসসি 26 কি অবস্থা ভাইয়া, পুরা কেমন আছো? রোজা তো প্রায় শেষের দিকে এবং ঈদ সামনে। আহ 4-5 দিন মতো সময় বাকি আছে। সো ঈদের পর তোমাদের হাতে সময় থাকবে আর মোটামুটি 1 মাস। 1 মাসও না, 1 মাস তো টাইম লাইন, বাট তারপরে আরো কিছু কম সময় বাকি থাকবে এক্সাম স্টার্ট হতে। তো এই কম সময়ের মধ্যে তোমাদের এসএসসি পরীক্ষার যে প্রিপারেশনের ব্যাপারটা, সেটা তো বিভিন্ন ক্যাটাগরিতে আমরা ক্যাটাগরাইজড করতে পারি তোমাদের স্টুডেন্টদের জন্য। কারো প্রিপারেশন খুবই ভালো, কারো প্রিপারেশন মিডিয়াম, কারো প্রিপারেশন একদমই ভালো না। সো তোমাদের যাদের যেই রকম প্রিপারেশনই থাকুক না কেন, তোমরা তো এখন চাচ্ছ যে এই শেষ মুহূর্তে এসে এমন কোনো প্ল্যাটফর্ম বা এমন কোনো প্লেলিস্ট বা ভিডিও আকারে যারা পড়াচ্ছে আসলে অনলাইনে, সো এরকম কোনো প্লেলিস্ট বা ভিডিও কি পাওয়া যায় কিনা যেখানে শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করানো হচ্ছে কিংবা শুধুমাত্র সিকিউ প্র্যাকটিস করানো হচ্ছে, বা এমন কোনো ভিডিও যে ভিডিওটা দেখলে এই সময়ের মধ্যে, কম সময়ের মধ্যে তোমরা খুব ভালো উপকৃত হতে পারো, যেখানে কনসেপ্ট ক্লিয়ার করা হবে, যেখানে আহ অ্যাজিউম করা হবে যে সামনে বোর্ড যে পরীক্ষাটা আসতেছে 26 সালের, এখানে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজির যে এমসিকিউ পার্টটা, সেখানে কি টাইপের এমসিকিউ আসতে পারে, কি টাইপের সৃজনশীল আসতে পারে। তো তারই একটা অ্যাজাম্পশন থেকে আমি তোমাদের জন্য যেই প্লেলিস্টটা বানাচ্ছি সেটা হচ্ছে তোমাদের ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 5টা চ্যাপ্টার, 5টা বইয়ের যত চ্যাপ্টার আছে আমাদের শর্ট সিলেবাসে এবার, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর এ যাবৎকালে গত 4 থেকে 5 বছরে বোর্ডে যেই টাইপের কোয়েশ্চেন এসেছে এবং যেই টাইপের কোয়েশ্চেন গুলোর পুনরাবৃত্তি হয়েছে, মানে রিপিটেশন আসছে, যে একবার আসছে আর পরে আসে নাই, বা বোর্ডে আসছিল এরপরে বোর্ডে আবার চেঞ্জ হয়ে গেছে, এরকম না। তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত যত বোর্ডে কোয়েশ্চেন হয়েছে, প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন হচ্ছে কি যেন রিপিটেড হয়। অর্থাৎ কেউ যদি শুধু বোর্ড কোয়েশ্চেন সলভ করে, এসএসসির জন্য যদি কেউ বোর্ড প্রশ্ন সলভ করে, তাহলে কিন্তু তার প্রিপারেশনটা 100% গোছানো হয়ে যায়। সো এই মুহূর্তে এসে দাঁড়িয়ে তোমাদের অনেকেই চিন্তা ভাবনা করতেছো যে ভাইয়া, যদি এরকম কোনো প্লেলিস্ট বানিয়ে দিতে পারেন যেখানে শুধু ওই চ্যাপ্টারের এই যাবৎকালে যত টাইপের এমসিকিউ আছে সবগুলো কভার করা হবে, তাহলে আমরা ওই ভিডিওটা দেখে একটা আইডিয়া পাবো এবং আমরা প্র্যাকটিস করব, যাতে করে এক্সামে যে এমসিকিউ আসুক না কেন আমরা সেই এমসিকিউ গুলো যাতে ভালো মতো কভার করতে পারি। এটা তো তোমাদের লক্ষ্য। কারণ যে যেভাবে পড়াশোনা করছো না কেন এখন পর্যন্ত, তোমাদের সবার টার্গেট এখন একটাই, মানে সবার টার্গেট একই কেন্দ্রবিন্দুতে, ভাই কিভাবে ভালো করা যায়, কিভাবে এমসিকিউ গুলো খুব তাড়াতাড়ি সলভ করা যেতে পারে। ঠিক আছে? সো তারই রেসপেক্টে এখন আমরা, মানে আমি যে ক্লাসগুলো তোমাদের জন্য শুট করে আসতেছি, সেটা হচ্ছে গণিতের তোমাদের যেই চ্যাপ্টার গুলো আছে এবার শর্ট সিলেবাসে, সেগুলোর জন্য ওয়ান শট এমসিকিউ। সো ওই ওয়ান শট এমসিকিউর মধ্যে আমরা আজকে শুট করব হচ্ছে বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত, অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 11। ইতিমধ্যে তোমাদের সেট ফাংশন, বীজগাণিতিক রাশি এবং ত্রিকোণমিতি, ঠিক আছে, এই যে 3টা চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে। ঠিক আছে? তো আজকে আমরা শুট করব আমাদের বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত, এবং আজকের ক্লাসটা খুব বেশি দীর্ঘায়িত হবে না, কারণ এই যাবৎকালে যে কোয়েশ্চেন গুলা বীজগাণিতিক অনুপাত সমানুপাত থেকে আসছে সেগুলা খুব বেশি একটা হার্ড করে আসে না বা কঠিন করে আসে না, কিংবা খুব একটা আসে না। তো আমরা আজকে মোটামুটি 50টা মতো এমসিকিউ দেখবো, এবং 50টা এমসিকিউ যদি তুমি ভালো মতো কভার করতে পারো, তাহলে ইনশাল্লাহ ভাইয়া তোমাকে এই গ্যারান্টি দিচ্ছি যে 26 সালে বীজগণিতিক অনুপাত সমানুপাত থেকে যেই কোশ্চেনে আসুক না কেন, তোমরা কিন্তু খুব ভালো মতো সলভ করে ফেলতে পারবা, এবং আশা করি কোনো ধরনের কোনো প্রবলেম তোমরা ফেস করবা না। ঠিক আছে? সো দেখো, লেখেই দিছে 100% এমসিকিউ কমপ্লিট, মানে এখান থেকে আজকে ক্লাসে যা করাবো এটাই যদি করো, আর যদি কোনো কিছু নাও করে থাকো কোনো জীবনে, জাস্ট আজকের ক্লাসটা ঠিকঠাক মতো বুঝো। খুব ইজি জিনিস, খুব কঠিন কিছু না, খুব ইজি জিনিস, কঠিন কিচ্ছুই না, তুমি এটাকে কঠিন মনেই করতে পারবে না। আমি তোমাকে আজকে এত সহজ করে বোঝাবো, কঠিন মনেই করতে পারবে না। ঠিক আছে? তো আমরা স্টার্ট করি, হ্যাঁ, আমরা স্টার্ট করি। এবং কেউ যদি 26 সাল বাদে কেউ যদি 27 সালের, 28 সালের স্টুডেন্ট এই ক্লাসটা দেখে থাকো, তোমাদের জন্য কিন্তু সেম বোর্ড কোয়েশ্চেন তো রিপিট হয়। সো তোমাদের জন্য যখন আমি ক্লাস আপলোড করব সামনের বছর ইনশাল্লাহ, তখনও দেখবে এইগুলোই ঘুরে ফিরে আবার করতেছি, কারণ বোর্ড কোয়েশ্চেন রিপিট হয়, এক্সপিরিয়েন্স থেকে বলা, এটা কোনো বানোয়াট কথা না। ঠিক আছে? তোমরা যখন এক্সাম দিতে যাবো তোমরা তখন নিজেই বুঝবা। তো আমরা স্টার্ট করি, চলো আমরা স্টার্ট করি। দেখা যাচ্ছে কিনা?
আমি একটু বাড়ায় একটু কমায় দিব। আচ্ছা, মনে হচ্ছে এবার একটু ক্লিয়ারলি দেখা যাবে। আমিও তো একটু চেক করিনি, দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে। সো ফার্স্ট এমসিকিউ, চা এবং চিনির অনুপাত 7:3 হলে চায়ের পরিমাণ শতকরা কত? ঠিক আছে, চা এবং চিনির পরিমাণ যদি 7:3 হয় তাহলে মিশ্রণে চায়ের পরিমাণ কত? এই টাইপের এমসিকিউ সলভ করবে কিভাবে জানো? তো তোমাকে একটা অনুপাত দিয়ে দিবে, প্রথমত একটা অনুপাত দিবে এবং বলবে যে ওই দুইটা বা তিনটা যে কটা ইনগ্রেডিয়েন্টস লাগুক না করো, যেমন এখানে দুইটা ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে, চা আর চিনি। তো এখানে মনে করো আরেকটা দিতে পারতো, চা চিনি এবং দুধ। হ্যাঁ, তিনটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে তাহলে এখানে আরেকটা স্টু দিয়ে আরেকটা অনুপাত দিত। সো এই টাইপের এমসিকিউ করার জন্য তুমি যেটা ফার্স্টে করবা, অনুপাত যেটা আছে অনুপাতটাকে ধরে আগে নর্মাল যোগ করবা, নর্মালি যোগ করবা। বলো তো 7 আর 3 যোগ করলে কত হয়? 7 আর 3 যোগ করলে 10 হয় না? 10 হয়। হ্যাঁ, এখন দেখো, তোমাকে বলছে যে এই মিশ্রণটাতে চায়ের অনুপাত মানে পরিমাণ শতকরা কত, চিনির পরিমাণ শতকরা কত। সো তুমি লিখবা যে চায়ের পরিমাণ কি হবে জানো? চায়ের পরিমাণ হবে হচ্ছে ডিভাইডেড, মানে একটা ভগ্নাংশ লিখবা, ভগ্নাংশটা হচ্ছে চায়ের অনুপাতটা লিখবো উপরে, আমি তো চা বের করতেছি, তাহলে চায়ের অনুপাত কত বলছে বলো তো? 7 না? 7। নিচে বসবে টোটাল অনুপাত ইন্টু 100%, ইন্টু 100%। তারপর চিনি, চিনিটা কি হবে বলো তো? উপরে বসবে চিনির পরিমাণ, নিচে বসবে টোটাল পরিমাণ ইন্টু 100%। 100% কেন বলতেছি? কারণ ওই যে আমাদেরকে বলছে পরিমাণ শতকরা কত, সেখান থেকে হিসাব করলে তুমি পাবা হচ্ছে চা আসে 70%, চিনি আসে 30%। এই 30 আর 70 মিলে 100% হয় টোটাল, ঠিক আছে? তাহলে চা এবং চিনির অনুপাত 7:3 হলে চায়ের পরিমাণ কত বলো তো ভাইয়া? 70, এই যে 1/4 হচ্ছে অ্যান্সার। ঢাকা বোর্ডে আসছে, খুব ইজি কোশ্চেন। তারপর আসো আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কি বলবো এটাকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক, যে ক্রমিক সমানুপাতি। হ্যাঁ, তো এবিসি যদি ক্রমিক সমানুপাতি হয়, এবিসি যদি ক্রমিক সমানুপাতি হয়, এই জিনিসটা মানে কি জানো? ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে এইচ টু বি ইজ ইকুয়াল টু বি ইজ টু সি, এটাকে বলা হয় ক্রমিক সমানুপাতি। ইজ টু মানে অনুপাত, মানে হচ্ছে ভাগ করা, আলটিমেটলি এ বাই বি, বি বাই সি। এখান থেকে আমরা আর গ্রহণ করে লিখতে পারি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। এই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, এই সম্পর্কটাই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক, ত্রিকোণিক বলতেছি, বীজগাণিতিক অনুপাত সমানুপাত এই চ্যাপ্টারের মানে কোর কনসেপ্ট আর কি, এখান থেকে এটা আসে। তো এবিসি ক্রমিক সমানুপাতি হলে এক নাম্বার বলছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, এটা মুখস্থ রাখবা, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি এবং ধারা মুখস্থ রাখবা, ঠিক আছে? এটা এটা এমসিকিউ তে আসবে, এটা এমসিকিউ তে আসবে। এবার 26 সালের এমসিকিউ তে তোমার একটা বোর্ডে কোশ্চেনটা পাবা, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি, টু বি ইজ ইকুয়াল টু এ প্লাস সি, টু বি ইজ ইকুয়াল টু এ প্লাস সি, এটা তো হয় না। আর 3 নাম্বারটা কি? এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস সি। আচ্ছা, 3 নাম্বারটা কেমনে আসে জানো? 3 নাম্বারটা হচ্ছে মনে করো আমি যে সেকেন্ড লাইন থেকে দেখি এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি। তোমরা তো যোজন বিয়োজন পারো, যোজন বিয়োজনের কনসেপ্ট কি ছিল বলো তো? যোজন মানে হচ্ছে লব প্লাস হর, এই যে লব প্লাস হর, শুধু যোজন। আমরা কিন্তু শুধু যোজন করবো, বিয়োজন করবো না, তাহলে বিয়োজন যেহেতু করতেছি না, নিচে একটা নিচে সেম থাকবে। আবার ডান পাশে কি হবে? লব প্লাস হর, শুধু যোজন, এটা হচ্ছে কম্পোনেন্ট করছে, শুধু যোজন করছে। তাহলে এই যে এ প্লাস বি বাই বি ইজ ইকুয়াল টু বি প্লাস সি বাই সি, দেখো 2 এর 3 নাম্বারটাও কিন্তু মিলছে। তাহলে অ্যান্সার কত? 1 আর 3, 1 আর 3 কত? 2 এর বি অ্যান্সার, ঠিক আছে? 2 এর বি অ্যান্সার। আসো, একটি দ্রব্যের ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য যদি 5:6 হয় তাহলে শতকরা লাভ কত? বলো তো লাভ কখন হয়? একটা প্রোডাক্ট মনে করো তোমার কাছে আছে, তুমি লাভ করবা কখন? তুমি লাভ করবা তখনই যখন তুমি যেটা মানে যেই টাকা দিয়ে কিনছো এই প্রোডাক্টটা, মনে করো একটা মার্কার, মার্কারটা মনে করো 10 টাকা দিয়ে কিনে 12 টাকা দিয়ে বিক্রি করছে, তাহলে 2 টাকা লাভ আমার, তাই না? 10 টাকা দিয়ে কিনে যদি 12 টাকায় বিক্রি করি তাহলে আমার লাভ কত? লাভ হচ্ছে ভাইয়া 2 টাকা। তাহলে বলছে যে একটা দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য যদি 5:6 হয়, তাহলে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য বলছে কত? 5:6 হলে শতকরা লাভ কত? লাভটা কিভাবে বের করবা জানো? লাভটা বের করবা হচ্ছে, তুমি এই যে 5:6 পাইছো, এই 5:6 এর সাথে একটা অজানা চলক এক্স ধরে নাও, একটা অজানা চলক এক্স ধরে নাও, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 5x অনুপাত 6x, ঠিক আছে? 5x অনুপাত 6x। তাহলে ক্রয় মূল্য কত এখানে? এই হচ্ছে কি আমাদের ক্রয় মূল্য, আর এই হচ্ছে কি আমাদের বিক্রয় মূল্য, রাইট? সো এটাই যদি হয় তাহলে আমাকে বলছে যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের শতকরা লাভ কত। তাহলে এখানে আমাদের লাভ কতটুকু হয়েছে বলো তো? এখানে লাভ হয়েছে কত? লাভ হয়েছে আমাদের 6x মাইনাস 5x পরিমাণ, তার মানে x পরিমাণ আমার এখানে লাভ হয়েছে, x পরিমাণ লাভ হয়েছে। তো এই লাভের শতকরা পরিমাণটা কেমনে হিসাব করবা জানো? লাভের শতকরা পরিমাণটা হিসাব করবা হচ্ছে যে পরিমাণ লাভ হয়েছে
ডিভাইডেড বাই যেই টাকা দিয়ে কিনছো ইন্টু 100%। লাভ কতটুকু হলো? আমাদের এক্স পরিমাণ লাভ হয়েছে, ক্রয় মূল্য ছিল আমাদের 5x ইন্টু 100। তাহলে এক্স এক্স কাটা গেলে কি থাকে বলো তো? 20% অ্যান্সার আসে না? 20%। তাহলে 3-এর এ হচ্ছে অ্যান্সার, 3-এর এ হচ্ছে অ্যান্সার। তার মানে লাভ বের করলাম, লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য। যদি আমাদের ক্ষতির হিসাব বলতো যে ক্ষতি হয়েছে কয় পার্সেন্ট, মনে করো উল্টাই দিল, একটা ক্রয় মূল্য মনে করো 6, বিক্রয় মূল্য মনে করো 5, তাহলে কি 6:5 হলে তো এটা আমার ক্ষতি হয়েছে। তাহলে শতকরা কি পরিমাণ ক্ষতি হয়েছে তখন কি করবো? ওই সেম ভাবে 6x মাইনাস 5x, ক্ষতির পরিমাণ হয়ে যাবে তখন x ডিভাইডেড বাই কিনছো কত টাকা দিয়ে? 6x দিয়ে। তাহলে 100/6 আসতো। 100/6 তুমি যদি হিসাব করো তাহলে কি আসে বলো তো? 100/6 কত? 6 14 84, 6 15 90, 6 16 96, ঠিক আছে? 16 17 সামথিং, 16.67 টাইপের কিছু একটা আসবে। তো এটা হচ্ছে ওই টাইপের আবার। হ্যাঁ, আসো এবার আসো, বলছে যে 4 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, লসাগু গসাগুর ম্যাথ। লসাগু গসাগুর এই এমসিকিউ গুলা এই চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট। 4 নাম্বারে কি বলছে? 4 নাম্বারে বলছে দুইটি সংখ্যার অনুপাত 4:5 এবং লসাগু বলছে কত? 120। আচ্ছা, এখন লসাগু মানে কি? লসাগু মানে হচ্ছে তোমরা যখন সেট ফাংশন করছিলে চ্যাপ্টারটা, সেট ফাংশনে তোমরা দেখছিলা যখন আমরা কমন নিতাম, ইউনিয়ন করতাম, তখন কমন আনকমন যা আছে সব জায়গা থেকে সবকিছুকে ধরে নিয়ে আসতাম। আবার যখন ইন্টারসেকশন করতাম তখন হচ্ছে শুধু কমনটাকে নিতাম, শুধু কমন, কমন শুধু কমন, আর যদি কমন না থাকতো তাহলে ফাঁকা সেট বলতাম। তো লসাগু মানে হচ্ছে ইউনিয়ন। আলটিমেটলি সেট ফাংশনের যে ইউনিয়ন ওটা হচ্ছে লসাগু ছিল আমাদের, আর সেট ফাংশনের যে ইন্টারসেকশন সেটা হচ্ছে আমাদের গসাগু, তার মানে শুধু কমনটা। এখন দেখো আমাকে বলছে দুইটি সংখ্যার অনুপাত 4:5, মানে 4:5। তো এটার সাথে কি করবো? একটা অজানা চলক ধরে নিবা যে 4x:5x ধরলাম। এদের লসাগু 120। লসাগু যদি 120 হয় তাহলে আমি এই যে দুইটা নাম্বার পাইলাম 4x আর 5x, 4x আর 5x, এদের লসাগু কি পাবো বলো তো? 4 আর 5 এর মধ্যে কমন কে আছে? কমন কেউ নেই। আনকমন কে আছে? 4 5 দুটাই আনকমন। গুণ করব, এক্স আর এক্স এর মধ্যে কমন আছে না? এক্স। তাহলে আমাদের এখানে লসাগু কত আসতেছে? 20x। তো তারা বলতেছে যে লসাগু হচ্ছে এই দুইটা নাম্বারের আবার আমাদের কত? 120। তাহলে 20x ইজ ইকুয়াল টু 120 আমি বলতে পারি না? এখান থেকে এক্স এর ভ্যালু আমি 6 বলতে পারি? পারি। তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটা কি হবে বলতো? বৃহত্তম সংখ্যাটা কি হবে? 5x নাকি 4x? অবশ্যই 5x হচ্ছে আমাদের বৃহত্তম বা ম্যাক্সিমাম, আর 4x হচ্ছে আমাদের মিনিমাম নাম্বার। তো 5x যদি আমাদের ম্যাক্সিমাম নাম্বার হয়, আমাদের 5 ইন্টু 6 কত? 30 আসে না? 30 হচ্ছে আমাদের 4-এর সি। 4-এর সি হচ্ছে আমাদের 30। এবার আসো 5 নাম্বার বলছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 2 3 5 হলে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণটির কত গুণ? ঠিক আছে ভাইয়া, কিভাবে এমসিকিউ গুলো সলভ করতেছি দেখো, প্রত্যেকটার সাথে এক্স ধরতেছি, বারবার এক্স ধরতেছি। এক্স ধরার কাহিনী আছে। যখন তোমাকে বলবে ক্ষুদ্রতম সংখ্যা বের করো, বৃহত্তম সংখ্যা বের করো, ক্ষুদ্রতম কোণ বের করো, বৃহত্তম কোণ বের করো, এই সকল ক্ষেত্রে আমি কিন্তু এই যে এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে? বা যে লসাগু গোসাগুর যে ম্যাথ গুলো আছে এখানে কিন্তু আমাদেরকে এক্স ধরে নিতে হয়। তাহলে ত্রিভুজের 3টি কোণের অনুপাত বলছে 2:3:5। এবার আমাকে বলো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত? ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180°। তাহলে আমি এখানেও যদি প্রত্যেকটার সাথে এক্স ধরি তাহলে দেখো 2x প্লাস 3x প্লাস 5x ইজ ইকুয়াল টু 180 বলতে পারি না ব্রো? বলো। পারি। এখন দেখো 3 2 5 5 5 10, তাহলে 10x ইজ ইকুয়াল টু বলতে পারি 180। তাহলে x ইজ ইকুয়াল টু বলতে পারি কত বলো তো ভাইয়া? 18। যদি 18 বলতে পারি তাহলে আমাকে দেখো বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণটির কত গুণ? এখন আমার এখানে বৃহত্তম কোণ কোনটা? 5x। ক্ষুদ্রতম কোণ কোনটা? 2x। তাহলে বৃহত্তম কোণ আমি পাইতেছি কত? 5 ইন্টু এক্স, মানে 5 ইন্টু 18, দ্যাট ইজ 90°। আর ক্ষুদ্রতম কোণ কাকে পাচ্ছি? ক্ষুদ্রতম কোণ হচ্ছে আমাদের 2x, তার মানে 2 ইন্টু 18, 2 ইন্টু 18 আর 36, তাই না? এই যে 36°। তাহলে এদের অনুপাত, আচ্ছা অনুপাত না, কি বলছে? বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণটির কত গুণ? তাহলে এদেরকে ডিরেক্ট ভাগ করে দিলেই তো হয়ে যায় নাকি? এদেরকে ডিরেক্ট ভাগ করে দিলে কত? এই যে 5/2, বৃহত্তম ক্ষুদ্রতম, আমি যদি এদেরকে ভাগ করি তাহলে কি পাই বলতো? ওই যে 5x ডিভাইডেড বাই 2x, তাহলে x x কাটা গেলে বাকি থাকে 5/2। তো 5/2 আমাদের অ্যান্সার। এই যে দেখো 5-এর এ হচ্ছে গিয়ে অ্যান্সার। এবার 6 নাম্বারটা খুবই সহজ। বলছে a/2 b/3 c/4 যদি হয় তাহলে নিচের কোনটি সঠিক?
তাহলে এ বাই বি a is to b is to c is equal to 2 is to 3 is to 4, এটাই কিন্তু আমাদের অ্যান্সার এক নাম্বারটা। এটা আমি দেখতেই পাইতেছি কিন্তু a by 2 b by 3 c by 4, তাহলে a b c এক লাইনে, 2 3 4 এক লাইনে, তাহলে a is to b is to c is equal to 2 is to 3 is to 4। হ্যাঁ, তাহলে আমাদের 6 এর 1 হচ্ছে অ্যান্সার, বুঝছো? 6 এর 1 হচ্ছে অ্যান্সার। এরপরে ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এটা বোর্ডে আসতে পারে। এরপরের ম্যাথটা বোর্ডে আসতে পারে ভাইয়া, বোর্ডে আসতে পারে। কি হবে বলো? 3m প্লাস n, 3m প্লাস n, n মাইনাস m বলছে যে 9 হলে m is to n কত? এখান থেকে আমরা এখন m আর n এর ভ্যালু বের করব। 3m প্লাস n is equal to 9n মাইনাস 9m। তো দেখো 3m প্লাস 9m, 9n মাইনাস n is equal to 8n, তাই না? এখান থেকে কি পাই? 12m is equal to 8n, so m by n is equal to 8 by 12। সো যদি আমি 4 দিয়ে ভাঙাই তাহলে কি আসে বলো তো? 2 3। সো m অনুপাত n তাহলে কত আসে? 2 অনুপাত 3, 7 বি অ্যান্সার, তাই না? এই যে 7 বি অ্যান্সার 2 অনুপাত 3। হ্যাঁ, আসো এরপরে ম্যাথটা তোমরা পারবা। পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে কি হবে বলো তো? কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু পি আর, এটা তো আমরা ফার্স্টেই জানি, এটা আমরা জানি। 3 নাম্বার হবে 2 হবে না, 1 হবে। হ্যাঁ, 1 হবে। তাহলে 8 এর 1 আর 3 অ্যান্সার, 8 এর বি অ্যান্সার, 8 এর বি অ্যান্সার। এরপরটা দেখো, দুটি সংখ্যার অনুপাত 3 2 লসাগু 42। তাহলে দেখো এখানে আমাদের কি 3x 2x ধরে নিতে হবে। এই যে 3x আর একটা হচ্ছে 2x, তাহলে এদের লসাগু কত হবে? 3 দুগুণে 6 আর একটা x থাকে, 6x হচ্ছে আমাদের লসাগু। আর আমাকে কোশ্চেন আবার বলে দিচ্ছে লসাগু হচ্ছে 42, তাহলে এখান থেকে x বের করতে পারবো না? x হবে কত? 7, x হবে 7। যদি 7 হয়, এখন যদি কোশ্চেন এরকম করে যে তাহলে বড় সংখ্যাটা ছোট সংখ্যার কত গুণ, তখন কি করবা? এখানে 7 বসাবা, 3 7 21, 7 গুণে 14, 21/14। মানে আমি নতুন এই কোশ্চেন বলছি না, একটা কোশ্চেন বলছি যে 21/14, তখন ওখান থেকে অনুপাত আসবে। বাট আমাদেরকে এখানে বলছে যে যদি সংখ্যা দুইটার অনুপাত 3 2 হয়, লসাগু 42 হয়, তাহলে সংখ্যা দুইটার গসাগু কত? এখন গসাগু মানে কি ভাই? গসাগু হচ্ছে কমন। এইটা যদি আমার একটা নাম্বার হয়, এটা যদি আমাদের আরেকটা নাম্বার হয়, দুইটা নাম্বারের মধ্যে তাহলে কমন নাম্বার কি? মানে কমন যাচ্ছে কি এই দুইটা নাম্বারের মধ্যে? এই দুইটার মধ্যে 3ও কমন যায় না, এই দুইটার মধ্যে 2ও কমন যায় না, এই দুইটার মধ্যে শুধুমাত্র x কমন যায়। তাহলে x যদি কমন যায়, x হচ্ছে আমাদের গসাগু, x হচ্ছে আমাদের গসাগু। আমি কি x বের করছি না? 7, 7 হচ্ছে আমাদের গসাগু। তাহলে 9 এর বি অ্যান্সার। হ্যাঁ, 9 এর বি অ্যান্সার। আসো এরপরে ম্যাথটা, 146টা আম 3 ভাইয়ের মধ্যে হাফ 1/5 1/9 অনুপাতে ভাগ করে দিছি। এরপরে প্রথম ভাই কয়টা আম পাবে? ইন্টারেস্টিং ম্যাথ, ইন্টারেস্টিং ম্যাথ। কিভাবে ইন্টারেস্টিং ম্যাথ? দেখো, বলছে যে 146টা আম 3 ভাইয়ের মধ্যে আমি এত এত অনুপাতে ভাগ করে দিছি। হ্যাঁ, তাহলে ওই যে অনুপাত দেওয়া আছে, অনুপাতকে প্রত্যেকটার সাথে এক্স লাগাই দিয়ে যোগ করব, যোগ করে বলবো যে তিনটার সমষ্টি হচ্ছে 146। কেমনে? দেখো, হাফ এক্স, আচ্ছা এক্স লাগানো লাগবে না প্রথম ভাই। আচ্ছা, এক্স লাগাইলেও হয়, না লাগাইলেও হয়, আমি একটা দুই ভাবে করতে পারবো চাইলে। আমি আগের নিয়মে করি। মনে করো যে অনুপাত তিনটা দেওয়া আছে, ওই যে আমরা 1 নাম্বার ম্যাথটা করলাম না, চা এবং চিনির মিশ্রণের অনুপাত, ওইটার মতো অঙ্কটা পুরো। দেখো কিভাবে করবা। তিনটা অনুপাত দেওয়া আছে, তিনটা অনুপাত তুমি যোগ করো। হাফ 1/5 1/9, তিনটা অনুপাত যদি তুমি যোগ করো, এখান থেকে কি আসে লসাগু বলো তো? এখান থেকে কোনো লসাগু আসে? 5 2 10, 90। 90, এখানে আসে 45, এখানে আসে 5 18, এখানে আসে 10। তাহলে এখান থেকে কি পাই বলো তো? 28, 45 28 কত? 73/90। এটা হচ্ছে কি আমাদের টোটাল অনুপাত, তাই না? তাহলে প্রথম ভাই, মানে প্রথম ভাই, প্রথম ভাই কিরকম পাবে বলতো? নিজের অনুপাত, নিজের অনুপাত কিন্তু হাফ, নিজের অনুপাত ডিভাইডেড বাই টোটাল অনুপাত ইনটু যা আছে, মানে টোটাল যে কটা আম ছিল আর কি। হ্যাঁ, এখানে তো টোটালটা বসা, এখানে টোটাল অনুপাত নিচে বসে, টোটাল অনুপাত ইনটু হচ্ছে টোটাল যে কয়টা আছে।
তাহলে এখান থেকে হিসাব করো, হাফ ইন্টু এখানে হবে 90, 73, 146, এখানে যাবে 45, এখানে যাবে 2, তাহলে 90 হচ্ছে আমাদের অ্যান্সার। 10-এর এ অ্যান্সার, দেখছো? 10-এর এ অ্যান্সার। ওকে, আবার 11 নম্বরে সেম কোশ্চেন করছে, এবিসিডি ক্রমিক সমানুপাতিক হলে, এবিসিডি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি বলো তো? সি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি বলতে পারবো? মনে করো এবিসিডি 4টা অনুপাত দেওয়া আছে এখন, এবিসিডি, হ্যাঁ, এবিসিডি হচ্ছে কি আমাদের এখন 4টা অনুপাত। আসো 4টা অনুপাত লিখি, 11 নম্বর, তাই না? এ বি সি ডি, ঠিক আছে? এটা যদি ক্রমিক সমানুপাতি হয়, হ্যাঁ, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি যে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি। সি তো একটাই, মানে জিনিসটা কিন্তু এরকম না, জিনিসটা কি এরকম, দেখো তো, এ বি সি, হ্যাঁ, তারপরে এখান থেকে আমি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু, মানে সি স্কোয়ার ইজ ইকুয়াল টু মনে করো যে বিডি, মানে সি তো একটাই, আমি সি স্কোয়ার পাইতেছি কোনোভাবে, দেখি তো এখান থেকে কি কোনোভাবে লেখা যায় নাকি যে এ বাই বি, বি বাই সি, সি বাই, ও হ্যাঁ হ্যাঁ, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি লেখা যায়, লেখা যায়, লেখা যায়। এটা হচ্ছে ক্রমিক সমান, হ্যাঁ লেখা যায়। তাহলে একটা পার্ট বাদ দিলে লেখা যেতেছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিডি। আমাদের কি বিডি ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 11-এর 1 মিললো, ঠিক আছে। তারপরে 2ও মিলতেছে, এডি ইজ ইকুয়াল টু বিসি, এডি ইজ ইকুয়াল টু বিসি, এটাও মিলে। এই যে আমি যদি প্রথম দুইটা ভগ্নাংশ নিই, এডি ইজ ইকুয়াল টু বিসি, এই যে এ বাই ডি সি বাই ডি, তাই না? এ বাই বি সি বাই ডি, এ বাই বি সি বাই ডি, এখান থেকে কি লেখা যায় বলো তো? এডি ইজ ইকুয়াল টু বিসি। তাহলে সবগুলাই মিললো, 11 নম্বরের 4টাই অ্যান্সার। হ্যাঁ, 11 নম্বরের 4টাই অ্যান্সার। 12 নম্বর পারবা না? 12 নম্বর তো সহজ, আবারও দুইটা সংখ্যা দিচ্ছে, গসাগু বলছে। তাহলে দেখো 7x 5x, এদের মধ্যে গসাগু যদি 4 হয় তাহলে x এর ভ্যালু কত? x এর ভ্যালু 4, x এর ভ্যালু 4, x এর ভ্যালু যদি 4 হয় তাহলে একটা সংখ্যা হবে 28 আর একটা সংখ্যা হবে 20। হুম, মুখে মুখে করতেছি, দেখো দুইটা সংখ্যা, একটা 7 একটা 5, এদের গসাগু বলছে 4, যেহেতু অনুপাত বলছে, তাই না? যে অনুপাত ছিল কিন্তু এটা, তাহলে আমি কি ধরবো? 7x একটা নাম্বার, 5x আর একটা নাম্বার, এদের মধ্যে কমন কি? শুধু x এখান থেকে কমন, তো যেটা কমন সেটাই তো গসাগু। তাহলে x যদি গসাগু হয়, গসাগু তাহলে 4, তাহলে x ইজ ইকুয়াল টু 4। x যদি 4 হয়, প্রথম সংখ্যা কি হবে? 4 সাথে 28, আরেক সংখ্যা কি হবে? 4 5 20, 28 আর 20, দুইটা নাম্বার, একটা নাম্বার 28 একটা নাম্বার 20, বিয়োগ করলে কত হবে? 28 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 8। তার মানে 12-র বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? 12-র বি হচ্ছে কি আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা নেক্সটে যাই, কি বলছে দেখি। সমানুপাতের উদাহরণ নিচে কোনটি? সমানুপাত মানে কি? দুইটা অনুপাত বা একাধিক ভগ্নাংশ যদি তাদের ভ্যালু সেম হয়, হ্যাঁ, একাধিক ভগ্নাংশ যদি তাদের ভ্যালু সেম হয়। দেখো, মনে করো আমি লিখলাম হাফ, এখন আমি উপরে 2 দিয়ে গুণ করি, নিচেও 2 দিয়ে গুণ করি, একই তো জিনিস, তাহলে কত হবে? 2/4। আবার মনে করে লিখলাম উপরে 3 দিয়ে গুণ করছি, নিচে 3 দিয়ে গুণ করছি, কি হবে বলো তো? 6/12। তার মানে হাফ ইজ ইকুয়াল টু 2/4 ইজ ইকুয়াল টু 6/12। এই প্রত্যেকটা হচ্ছে আমাদের এক একটা কি? প্রত্যেকটা হচ্ছে আমাদের এক একটা সমানুপাত, ঠিক আছে? প্রত্যেকটা হচ্ছে আমাদের একটা সমানুপাত। তাহলে এরকম ভাবে বোঝে সমানুপাতের উদাহরণ নিচের কোনটা? আমি যদি বলি 3/4, 4/3, এই দুইটা কি সেম? এই দুটো অবশ্যই সেম না, তার মানে এটা সমানুপাত না। আবার মনে করো লিখি 2/3 ইজ ইকুয়াল টু 6/10, এটা কি কোনোভাবে সমানুপাত হয়? হয় না। তুমি 2 কে 6 বানাইতে পারবা 3 দিয়ে গুণ করে, কিন্তু 3 কে তো নিচে যদি আবার 3 দিয়ে গুণ দাও তাহলে তো 9 আসার কথা। যদি এখানে 9 হইতো তাহলে আমি বলতে পারতাম এটা সমানুপাত, বাট এখানে তো 9 নাই, এখানে আছে 10, এই জন্য এটা সমানুপাত না। আবার আসো, মনে করে লিখলাম 3/2 ইজ ইকুয়াল টু 9/6। তো এটা এখান থেকে আমি এই জিনিসটা কিভাবে পাবো? যদি আমি 3 কে 3 দিয়ে গুণ করি, আবার 2 কেও 3 দিয়ে গুণ করি, তাহলে কি আসবে বলো তো? 9/6। তাহলে আমাদের 3 নাম্বারটা অ্যান্সার। 13-র সি হচ্ছে সমানুপাত, 13-র সি হচ্ছে সমানুপাত। 14 নম্বর কি বলছে? পি কিউ আর সমানুপাতিক, তাহলে কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর, তাই না? কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর। পি কিউ আর যদি সমানুপাতিক হয় তাহলে বলতে পারে হচ্ছে কি আমাদের
কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর। আমাকে বলছে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আবার কি বলছে কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত। তো কিউ স্কোয়ারের জায়গায় আমরা লিখবো পি আর, কিউ স্কোয়ারের জায়গায় আবার লিখবো পি আর আর স্কোয়ার। এখান থেকে আমি পি কমন নিলে আসতেছে পি প্লাস আর, নিচে থেকে আমি যদি আর কমন নেই তাহলে আসে কি বলতো পি প্লাস আর। পি প্লাস আর পি প্লাস আর কাটা গেলে থাকে হচ্ছে আমাদের পি বাই আর। 14 বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? 14 বি হচ্ছে অ্যান্সার। 14 নম্বরে কত অ্যান্সার? 14 নম্বরে বি হচ্ছে অ্যান্সার। এবারও দেখো 15 নম্বরে আবার কতবার আসছে বোর্ডটাতে, কতবার আসছে, তার মানে আমি তোমাদেরকে আবারও এক্সাম্পল করে দিতে পারি। এই যে অনুপাত সমানুপাত, এই যে অনুপাত সমানুপাত, এটাই বোর্ডে আসবে এবার। এবার 26 বোর্ডে মাস্ট আসবে, এটা যে কোনো একটা বোর্ডে দেখবে যে চলে আসছে, একাধিক বোর্ডে আসবে, একাধিক বোর্ডে আসবে দেখবা। খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। হুম, মুখে মুখে করবো। 3x চাটা খাইনি। দুইটার আমাদের আছে কি কি 3, 5 আর গসাগু 4। একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা 5x, এদের মধ্যে কমন কি? শুধু x। তাহলে x হচ্ছে গসাগু, গসাগু আবার দেওয়া আছে 4, তাহলে x এর ভ্যালুই 4। তাহলে একটা নাম্বার হবে 3, 4, 12, আরেকটা নাম্বার হবে 4, 5, 20। 12 আর 20 হচ্ছে আমাদের কি দুইটা নাম্বার। এখন দেখো আমাদেরকে বলছিল গসাগু কত, সরি লসাগু কত। তাহলে 3x আর 5x এর মধ্যে লসাগু কত? 15x। x এর ভ্যালু যদি 4 হয় তাহলে লসাগু কত? 4 15 60, 15 অ্যান্সার 4। ইজি। এবারে বলছে পি কিউ 3, 4, কিউ আর 5, 7, পি কিউ আর কত? এই কতগুলি বোর্ডে আসছে, 16 নাম্বারটা ইম্পর্টেন্ট, তাই না? কতগুলা বোর্ডে আসছে? অনেকগুলা বোর্ডে আসছে, 16 নাম্বারটা ইম্পর্টেন্ট। আসো করো। বলছে পি কিউ 3, 4, পি কিউ 3, 4, কিউ আর 5, 7। হ্যাঁ, তাহলে পি কিউ আর কত? পি কিউ আর এর মান কত? তো জিনিসটা হচ্ছে পি অনুপাত কিউ ইজ ইকুয়াল টু যদি 3, 4 হয়, 3, 4 হয়, আবার কিউ অনুপাত আর বলছে যে 5, 7, তাহলে একটা জায়গায় কিউ দেখতেছি 4, আরেকটা জায়গাতে কিউ দেখতেছি 5, তাহলে কি অপারেশন করলে এখানে দুই জায়গাতে কিউ সেম থাকবে? কি করবে? আমি যদি প্রথমটারে গুণ দেই 5 দিয়ে, দ্বিতীয়টারে গুণ দেই 4 দিয়ে, তাহলে কি হয় বলতো? পি কিউ হচ্ছে আমাদের 3, 5 15 আসবে, তখন এখানে আসছে 20। আবার যদি আমি কিউ আর লিখি 4 দিয়ে গুণ করলে এখানে আসবে 20, 4 দিয়ে গুণ করলে এখানে আসবে 27, 28। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে পি কিউ আর একসাথে লিখলে 15, 20, 28। 15, 20, 28 আছে না? এই যে 16 নম্বরের 4 হচ্ছে অ্যান্সার, এই যে 15, 20, 28। তাহলে 16 নম্বরের 4 অ্যান্সার, বুঝছো? 16 নম্বরের 4 অ্যান্সার। এবার আসো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আসো এটা করি আমরা একটু ডিটেলসে বুঝবা। একটা আয়তক্ষেত্র নাও, এই মনে করো আমাদের একটা আয়তক্ষেত্র, এ বি সি ডি আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কোনটা? দৈর্ঘ্য হচ্ছে আমাদের এ বি আর সিডি দৈর্ঘ্য। দৈর্ঘ্য 10% বাড়াও, 10%, 10%, 10% বাড়াও। এই যেমন করে 10% বাড়াইলাম, ঠিক আছে? একটু কত 10%, ঠিক আছে? 10%, 10% বাড়াইলাম। প্রস্থ 10% হ্রাস করতে বলছে। প্রস্থকে আমি যদি 10% হ্রাস করি, তার মানে জিনিসটা হচ্ছে যে আমি যদি এই পাশ থেকে চিন্তা করি, মানে নিচের থেকে চিন্তা করি,
তাহলে আমি যদি একটু পরিমাণ কমাই, এইটা পরিমাণ হচ্ছে আমাদের 10% হ্রাস, তখন আমাদের ছবিটা দেখতে হয়ে যাবে এরকম, তাই না? এই যে একটু হচ্ছে আমাদের 10%, এটা হচ্ছে আমি কি করছি, যে কমাইছি, মাইনাস করছি, আর এই পরিমাণটা হচ্ছে আমি বাড়াইছি। তো বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% কি বলছে, প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। এখন আসো, মনে করো আগে আগে বাড়ানো কমানোর আগে মনে করো টোটাল দৈর্ঘ্য ছিল আমাদের এ, আর প্রস্থ কমানোর আগে মানে ইনিশিয়াল অবস্থায় ছিল হচ্ছে কি বি। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল হওয়া দরকার ছিল এ বি পরিমাণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, নাকি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 11 না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়ে গেল। তো এ বি পরিমাণ, এখন নতুন ক্ষেত্রে আমি যদি 10% বাড়াই, সরি এটা তো আমাদের একটু হবে, এখন আমি যদি 10% দৈর্ঘ্য বাড়াই, 10% দৈর্ঘ্য বাড়ালে টোটাল দৈর্ঘ্য কত হবে? আগে ছিল এ, এখন বাড়ছে এ এর 10%, এর 10%, তাই না? এর 10% হচ্ছে আমাদের আলটিমেটলি এ প্লাস এ ইন্টু 10/100, নাকি? তো এখান থেকে তুমি দেখবা হিসাব করলে আসতেছে হচ্ছে এ প্লাস a/10, তাহলে কত আসে? এন থেকে কত আসে বলো তো? 1.1 1.1 মেবি এরকম কিছু একটা আসে, দাঁড়াও, বেশি চিপাচাপা হয়ে গেছে, ঠিক আছে? দেখো এ প্লাস এ এর 10%, তাই না? তাহলে কি 1/10, এখান থেকে কি আসে? এ প্লাস a/10, এখান থেকে হিসাব করো 10, 10 এ প্লাস এ 11 a/10, তাহলে 11 10 দিয়ে ভাগ করলে কত হয়? করো, 10 এসে 11, 10 একে 10, ঠিক আছে, 1.1 a। তাহলে আমাদের এখান থেকে আসতেছে হচ্ছে আমাদের 1.1 a পরিমাণ, তাই না? মানে আগে ছিল এ, এখন বাড়ছে কি 1.1 এতে। তারপর দেখো 10% প্রস্থ যদি কমাই, কমালে আগে ছিল বি, এখন কমবে হচ্ছে কি বি এর 10%, তাহলে বি ছিল আগে, বি এর 10% কমাইলে কি হবে বলো তো? এই যে 1/10 বি মাইনাস b/10, তাহলে এখান থেকে কি আসবে? 10, এখানে হচ্ছে বি 10 বা 10b মাইনাস 10 ইজ ইকুয়াল টু কত? 9/10b। এখান থেকে হিসাব করলে কত আসে বলো তো? 9×10 = 90, 0.9b আসে না? 0.9b আসে। আসো 0.9b আনলাম, 0.9b, তাহলে আমাদের নতুন ক্ষেত্রফল কত হবে? নতুন ক্ষেত্রফল বলো তো? নতুন ক্ষেত্রফল কত আসতেছে? 1.1a ইন্টু 0.9b। সো 1.9 ইন্টু 0.9 গুণ করো, 9 কে 9, 9 কে 9, 0 0 0 0 0 0 0, 9 9 0 1 2, 0.99, 0.99 ab, তাই না? তাহলে ক্ষেত্রফল শতকরা কতটুকু হ্রাস বা বৃদ্ধি পাইছে এটা আমাদেরকে আগে দেখতে হবে। এটা কিভাবে বের করবো আমরা? এটা বের করবা হচ্ছে যে ক্ষেত্রফল, হ্যাঁ মুছে দিলাম, 0.99 নেবে না। সো ক্ষেত্রফল হ্রাস বা বৃদ্ধি কি পরিমাণ হয়েছে? বর্তমানটা পূর্বেরটা কিন্তু 100%, ঠিক আছে? এই বেবি কাটা। 0.9 এর সাথে 99 এর সাথে 100% গুণ দিলে কি আসবে বলো তো? 99% আসবে, ঠিক আছে? তাহলে 100% ছিল আগে,
এখন 99% হয়েছে, তার মানে কি কমছে না, কতটুকু কমছে, 1% কমছে। তাহলে 17-র এ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 17-র এ হচ্ছে অ্যান্সার। বুঝছো? বুঝছো আশা করি। ঠিক আছে, 17-র এ হচ্ছে অ্যান্সার। এবার চলো নেক্সট। 18 নম্বর কি বলছে, জে কে এল এম ক্রমিক সমানুপাতি হলে কি হবে না হবে, এটা দেখো তো পারো নাকি, আমি বুঝতে থাকি ততক্ষণে। জে কে এল এম, দেখো এই যে জে কে এল এম, এখান থেকে কি লেখা যায়, জে বাই কে, কে বাই এল, এল বাই এম। কিন্তু কি লিখবো, জে বাই কে এল বাই এম। এক নাম্বারটা মিলছে, জে বাই কে, কে বাই এল। দুই নাম্বারটাও মিলছে, কে বাই এল, এল বাই এম, সবগুলো মিলছে। 18-র চারটাই অ্যান্সার। এরপরে 19 নাম্বারটা, নিচের কোনটি ক্রমিক সমানুপাতি বলো। নিচের কোনটি ক্রমিক সমানুপাতি, এটা কিভাবে জাজ করবা জানো, পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ আর, সরি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর, কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর, পি কিউ আর। তুমি যে কাজটা করবা, মাঝখানেটার বর্গ করে দেখবা যে ফার্স্টটা থার্ডটা গুণ করলে সেম হয় কিনা। এখন দেখো, 15-কে বর্গ করো 225, 5 20 কত 100, মিলে নেই। মাঝখানেটাকে বর্গ করো কত 25, 3 6 কত 18, মিলে নেই। 4-কে বর্গ করো কত 16, 8 2 গুণ করো কত 16, 3 নাম্বারটা মিলছে। 19-এর সি অ্যান্সার। হ্যাঁ, 19-এর সি অ্যান্সার। কোন বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে। কোন বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কি পরিমাণ শতকরা হ্রাস পাবে। এটা খুবই ইজি এবং ইন্টারেস্টিং। এটা আমরা করবো জানো কি দিয়ে, শর্ট ট্রিক্স দিয়ে। তো শর্টকাটটা কি বলতো, এই ম্যাথটা করার জন্য শর্টকাট ইউজ করবো। দেখো এই ম্যাথটা কি বলছে, আসলে বলছে যে কোন একটা বর্গ, হ্যাঁ সামথিং বর্গ, এই বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস করছি। হ্যাঁ, 10% হ্রাস করলে ক্ষেত্রফল কি পরিমাণ হ্রাস হবে। সো এটা শর্ট ট্রিক্স দিয়ে করা যায়। কিভাবে জানো, বলছে বাহুর একটা বর্গ আঁকো, বুঝো আগে জিনিসটা। এ মনে করো বর্গ, বর্গের প্রত্যেকটা বাহুই তো এ না, তো এখানে বলছে 10%, মানে সব জায়গায় 10% হ্রাস করাইতেছে। বর্গের বাহু যদি 10% হ্রাস করা হয়, ও তাহলে কমাইতে হবে। বর্গের বাহু যদি 10% করে হ্রাস করা হয়, এটা মনে করো 10% হ্রাস করলাম, এটা 10% হ্রাস করছি, এটা 10% করছি, এটা 10% হ্রাস করছি। তো এরকম করে 10% হ্রাস করার পরে আমি যে নতুন বর্গটা পাবো, ওই বর্গের ক্ষেত্রফল, ওই বর্গের ক্ষেত্রফল কি কমবে নাকি বাড়বে, শতকরা কত কমবে বা কত বাড়বে। এই যে বাড়বে তো না, মানে হ্রাস করলে তো হ্রাসই হবে, তো শতকরা কতটুকু হ্রাস করবে, এই জিনিসটা বের করতে বলছে। তো এই জিনিসটা বের করার সূত্র হচ্ছে 2x মাইনাস এক্স স্কোয়ার বাই 100। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে কেউ দেখাবে না এবং এটা তোমার বইয়ের মধ্যেও নাই। তোমাকে ম্যাথটা কিভাবে করা হবে না করানো হবে জানো, আগে বলবে এ স্কোয়ার বের করো, তারপরে বলবে 10% হ্রাস করো। 10% হ্রাস করবা কেমনে, এ ছিল, এর থেকে আবার 10% হ্রাস করবা, হ্রাস করে আবার ওটারে বর্গ করবা, বর্গ করে কি নতুন ক্ষেত্রফল বাই পূর্বের ক্ষেত্রফল কিন্তু 100%। ওইসব কাহিনী না করে তুমি যদি এই সূত্রের মধ্যে বসাও, তাহলে দেখবা যে দাম করে অ্যান্সার বেড়ে গেছে। এক্স মানে কি ভাই, এক্স মানে হচ্ছে কটুক হ্রাস করছো 10%। তো লিখবো 2 × 10, 2 × 10 মাইনাস 10 স্কোয়ার বাই 100, 20 মাইনাস 100 বাই 100, 20 মাইনাস 1, 19%। 20-এর 2 অ্যান্সার। ইজি না, শর্টকাট দেখাই দিলাম একটা, এটা মনে রাখবা, এটা মনে রাখবা, যে বোর্ডে আসুক না কেন শর্টকাট মেরে দিবা, কোনো এইসব ঝামেলা যাওয়ার দরকার নেই। পূর্বের ক্ষেত্রফল বাই পরের ক্ষেত্রফল কিন্তু 100 করা দরকার নেই, এটা করবা তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি চায়ের মধ্যে কি জানি একটা পড়ছে, পোকা পড়ছে, শিট 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 শিট, পোকাগুলো আর যন্ত্রণায় বাঁচা যায় না। মোস্ট ইম্পর্টেন্টলি এইটা
এমন না যে শুধু আমাদের একটা বর্গ হইতে হবে, এটা বর্গ, আয়ত, সামান্তরিক, রম্বস যে কোনো কিছু হইতে পারে। যে কোনো চতুর্ভুজের জন্য আমার এই শর্টকাটটা সত্য। এখানে যদি বর্গের জায়গায় বলতাম একটা রম্বস কিংবা একটা সামান্তরিক, এটার বর্গের বাহু এরকম কমাইছি, কোন একটা পার্সেন্ট কমাইছি, ক্ষেত্রফল কতটুকু কমবে? অবশ্যই ক্ষেত্রফল তো কমবে, তাই না? ক্ষেত্রফল তো আর বাড়বে না। তো ওই সকল ম্যাথের জন্য এভাবে ডিরেক্ট শর্টকাট ইউজ করে ফেলবা। হ্যাঁ, এরপরে দেখো বলছে 25% লাভে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত? ঠিক আছে, 25% লাভে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত? এখন মনে করো একটা পণ্য, একটা প্রোডাক্ট, ওটার দাম 100 টাকা, তুমি কিনছো 100 টাকা দিয়ে, ঠিক আছে, বিক্রি করলা 25% লাভে, তাহলে বিক্রি করছো কয় টাকায়? 125 টাকায় বিক্রি করছো না? আচ্ছা, তাহলে এখান থেকে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত কত? 100 / 125, 5 দিয়ে ভাগ করো। 5 দিয়ে ভাগ করবো নাকি কি দিয়ে ভাগ করবো বলো তো? 25 দিয়ে ভাগ করো। 25 দিয়ে ভাগ করলে নিচে থাকবে 5, উপরে থাকবে 4, 4:5। 21-এর 4 অ্যান্সার। ওকে, আসো নিচের কোনটি সমানুপাতিক আছে, এটা তোমরা করবা। 23 নাম্বারটা আরো একবার করছি, ঢাকা বোর্ডের ক্ষেত্রে আসছিল, এটাও তোমরা দেখে ফেলবা। হ্যাঁ, আমরা এখান থেকে করছি না, একটু ওই পাশে যাই। বলছে দুইটি সংখ্যার অনুপাত 5-6 হলে এবং তাদের লসাগু 150 হলে গসাগু কত? এটা তোমরা পারবা, এরা বোর্ডে আসবে ভাই, মাস্ট, আমি বারবার বলতেছি এই কোশ্চেন পেপার বোর্ডে আসবে। হ্যাঁ, দুটি সংখ্যার অনুপাত 5-6, তাদের লসাগু, এটা মুখে মুখে করি চলো। 5x 6x লসাগু x, লসাগু সরি 5x 6x লসাগু হচ্ছে 30x, 30x ইজ ইকুয়াল টু 150, x এর মান 5, x এর মান 5 হলে গসাগু 5। ঠিক আছে, 24-এর এ হচ্ছে অ্যান্সার। 25 নাম্বারটা করলাম না, একটু আগেই করছি, 25 নাম্বারটা পারবা। 26 নাম্বার দেখবা, আবার রিপিট, আবার রিপিট, এটা তোমরা করবা। 27 নাম্বার আবার রিপিট, 27 নাম্বারটা আমি আর করবো না। 28 নাম্বার কি বলছে? এক্স ওয়াই 3টি হলে, আরে ভাই এটা তো খুবই সহজ, এক্স ওয়াই 3/2, সো 4x 5y, তাহলে x এর সাথে 4 গুণ করো, এখানে কত আসবে? 12, 2 এর সাথে 5 গুণ করো, কত? 10, 12 10, 12 10, 12 10, আবার 12 10 ভাঙাও, এখানে আসবে 6, এখানে আসবে 2 দিয়ে ভাঙালে আর কি, এখানে আসবে 6, এখানে আসবে 5, 6 5, তাহলে 28-এর 4 অ্যান্সার। এই যে 28-এর 4 অ্যান্সার, ঠিক আছে, 28-এর 4। এবার বলছে 29, x/2 কি বলছে? x/2, x/y না, x/y 2/3 হলে 6x plus y, 3x plus 2y। হুম, এই জিনিসটা কিভাবে করতে পারি বলো তো? x এর ভ্যালু বের করে রাখো, x এর ভ্যালু হবে আমাদের 2y/3। তাহলে দেখো কি বলতে বলছে, 6x plus y, 3x plus 2y, x এর মান বসাও। 4y plus y, আচ্ছা একবারে লিখি। হ্যাঁ, 3 দুগুণে, এখানে আছে 2, 4, 5y, 5y, এখানে কত আসবে? 5y 1, কি রে ভাই 1 নাই? 1 নাই, 1 নাই, 1 নাই। x এর ভ্যালু কত? 2y/3, 6 ইন্টু 2y/3 প্লাস y, 3 ইন্টু, ও আরে এটা তো 3 হবে রে বাবা, এখানে 4 হবে, এখানে 4y, কত? 5/4, তাই না? 5/4, তাহলে 29-এর সি অ্যান্সার। 29-এর কত? সি অ্যান্সার। এবারে বলছে 30 নাম্বার, a/b, b/c 2/3 হলে a অনুপাত c কত? বলো। a/b, b/c 2/3 হলে a/c কত? a/c কত, তাই না? a ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 2b/3, c ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 3b/2। তাহলে a অনুপাত c কত? a/c না, ভাগ করো 2b/3, 3b/2, 2b/3
2b/2, তাহলে 2/3। হ্যাঁ, এসি কত? 2/3, তার মানে 2:3। 30-এর এ হচ্ছে অ্যান্সার। 30-এর এ অ্যান্সার। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত এরকম এরকম হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত? সবগুলোর সাথে এক্স লাগাই দিয়ে যোগ করে ইজ ইকুয়াল টু 180 বলবা। তাহলে 3 4 7 5 12x ইজ ইকুয়াল টু 180। 12x যদি ইজ ইকুয়াল টু 80 আসে, তাহলে হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু আসবে 15। এক্স এর ভ্যালু যদি 15 হয় তাহলে ক্ষুদ্রতম কত হবে? 3x, 45 ডিগ্রি। তাহলে 31-এর বি অ্যান্সার। আমি অ্যান্সার বলে দিলাম, তোমরা মিলাই নিও। হ্যাঁ, এবার দেখো 32-এ কি বলছে? পি কিউ আর সমানুপাতি হলে কিউ স্কয়ার ইজ ইকুয়াল টু পি আর। তারপর এক নাম্বারটা মিলছে, এটা তোমরা করে নিও, ইজি ম্যাথ। তারপরে 33 নাম্বারটাও সেম সেম 33 নাম্বার বৃহত্তম ক্ষুদ্রতম অনুপাত বের করে, মানে কোণের পরিমাণ বের করে মাইনাস করবা। তারপরে 34 নাম্বারটা আবারও সেম। 34 নাম্বারটা আমি আর করবো না, 35 নাম্বারটাও করবো না। 35 নাম্বার কেমনে করবা? সমীকরণ বের করবা। 35 নাম্বারে সমীকরণ বের করবা। কিভাবে সমীকরণ আসবে বলো? 35 নাম্বারে কিভাবে সমীকরণ আসবে? 3/8 y/32। সো y ইজ ইকুয়াল টু কত? 3 32 96/8, y এর মান হচ্ছে 12। তাহলে 35-এর বি অ্যান্সার। ঠিক আছে। একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত কত? ওই আগের মতো, একটা জিনিস তুমি 100 টাকা দিয়ে কিনছো, 20% ক্ষতিতে বিক্রি করছো, মানে বিক্রি করছো তুমি 80 টাকায়। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত কত? 100/80। এটা ভাগ দাও, 20 দিয়ে ভাগ দিলে 5/4 আসবে। তাহলে 36-এর বি অ্যান্সার। ঠিক আছে, 36-এর বি অ্যান্সার। বিষয়টা বেশি বড় হয়ে গেল কেন? আচ্ছা, এটা পারবো না। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত এত 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 এত, বৃহত্তম কোণের পরিমাণ কত? 1x প্লাস 1x প্লাস 2x ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এক্স এর ভ্যালু বের করে, এক্স এর ভ্যালু যেটা আসবে ওইটাই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম ও বৃহত্তম আসবে আমাদের 2x। তাহলে এক্স এর ভ্যালু বের করে 2 গুণ করলেই তুমি বৃহত্তম কোণ পেয়ে যাবে। এবার আবারও সেম, দুটি সংখ্যার অনুপাত 3 4, গসাগু 4 হলে সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত? বলো 3x আর x। এখান থেকে যদি গসাগু বলে 4, তাহলে x এর ভ্যালু 4। তাহলে প্রথম সংখ্যাটা হবে 12, পরের সংখ্যাটা হবে আমাদের 16। তাহলে 12 আর 16 আমাদের দুইটা সংখ্যা যদি হয়, সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত? 12 12 144, 16 16 196। 16 196 না, মেবি। বর্গ করবা, যোগ করবা, তাহলে অ্যান্সার পাবা হচ্ছে 196। আর কত আসবে? যা করে নিও তোমরা ক্যালকুলেটর দিয়ে। ঠিক আছে, আমার কাছে ক্যালকুলেটর নাই। ক্যালকুলেটর ছাড়া আমি সব মাথায় করতেছি, ক্যালকুলেশন করতেছি। ঠিক আছে, ক্যালকুলেটর আমার কাছে একটু নাই। ক্যালকুলেটর আমার হারাই গেছে, কেন জানি কোথায় হারাই গেছে, আমি জানি না ক্যালকুলেটর কোথায় চলে গেল। এই জন্য আমি ক্যালকুলেটর ইউজ করতেছি না, আমি মুখে মুখে সব ম্যাথ করে দিতেছি। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত ওপর দুই কোণের অনুপাত 3:2 হলে কোণ দুইটি নিচের কত? হুম, সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, তাহলে অপর যে দুইটা কোণ আছে, এই মনে করো একটা সমকোণ, এই একটা কোণ তো 90 ডিগ্রি, তাহলে আরো দুইটা কোণ থাকে তাই না? একটা হচ্ছে এই যে এ কোণ আর সি কোণ, রাইট? দুইটা কোণ থাকে, এবং এই দুইটা কোণের মানে যোগফল কত? এই দুইটা কোণের এ প্লাস সি 90 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণের অনুপাতই তারা বলে দিচ্ছে 3:2। তাহলে একটা হচ্ছে 3x, আর একটা হচ্ছে 2x। তাহলে 3x 2x ইজ ইকুয়াল টু কত? 90। তাহলে 5x ইজ ইকুয়াল টু 90 হলে x কত? 5 ষোলো 80, 5 18 90, 18 ডিগ্রি x এর ভ্যালু। তাহলে বলছে কি কোণ দুইটা নিচের কত? তাহলে 3x যদি হয় 3 18 54 ডিগ্রি, তাহলে একটা যদি 90 পাই, তাহলে 2x ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে 36। তাহলে 54 আর 36 এই দুইটা হচ্ছে আমাদের কোণ। তাহলে 39-এর বি অ্যান্সার। 39-এর কত? 39-এর বি অ্যান্সার। হ্যাঁ, 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 60 ডেসিগ্রাম, কিন্তু তুমি আমাকে বলো তো 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কত? 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম। এটা অলওয়েজ মুখস্থ রাখবা। 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার, বা যাকে আমরা হচ্ছে গিয়ে কি বলে 1 সেন্টিমিটার কিউব। 1 সেন্টিমিটার কিউব পানির ওজন 1 গ্রাম। এটা অলওয়েজ মুখস্থ রাখবা। আর তারা কোয়েশ্চেনে বলছে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। আচ্ছা, ডেসিগ্রাম মানে কি? 1 গ্রাম মানে হচ্ছে 10 ডেসিগ্রাম। 1 গ্রাম হচ্ছে কত? 10 ডেসিগ্রাম। ডেসি সেন্টি মিলি।
হুম, ডেসি সেন্টিমিলি, এই যে দেখো, ফার্স্টে আসবে গ্রাম, তারপরে আসবে আমাদের ডেসিগ্রাম, তারপরে আসবে সেন্টি, তারপরে আসবে মিলি। কোনটা কত বলো তো? এটা হচ্ছে 10 গুণ, এটা হচ্ছে 100 গুণ, এটা হচ্ছে আমাদের 1000 গুণ, রাইট? 1000 গুণ, এটা তো আমাদের এক। এই চারটা মনে রাখবা। তো বলছে 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম, আর বলছে কাঠের ওজন সমায়তনের পানির ওজনের শতকরা কত ভাগ। একটু ভালো মতো খেয়াল করো, বলছে একটা 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন, এই 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন বলছে 7 ডেসিগ্রাম, ঠিক আছে? তো কাঠের ওজন সমায়তনের পানির ওজন, কাঠের ওজনের সম আয়তন, কাঠের ওজনের সম আয়তন কত? 1 ঘন সেন্টিমিটার, এটাই তো আমাদের আয়তন নাকি ভলিউম? 1 ঘন সেন্টিমিটার তো আমাদের ভলিউম বা আয়তন, রাইট? তোমরা ফিজিক্সে পড়ছো। তো কাঠের ওজনের সম আয়তন পানির ওজন আমরা জানি 10 ডেসিগ্রাম হলে, কাঠের ওজন সম আয়তনে পানির ওজনের শতকরা কত ভাগ? কাঠের ওজন ওই একই পরিমাণ আয়তনের পানির ওজনের কত ভাগ? তাহলে কিভাবে বের করব? কাঠের ওজন, পানির ওজন ইন্টু 100%, যারটা বের করতেছি সেই তো উপরে থাকে, নিচের টোটালটা ইন্টু 100, তাহলে এখান থেকে কত আসে? 70% আসে না? তাহলে 40-এ 4 অ্যান্সার না? ঠিক আছে, 40-এ 4 অ্যান্সার। এবার আসো 41-এ কি বলছে? পিতা পুত্রের বর্তমান বয়সের পিতা পুত্রের অঙ্ক রে ভাই, রে ভাই, ক্লাস 6 এর অঙ্ক। এটা করে দেবো? আমার মনে হয় না এটা আমার করে দেওয়া উচিত তোমাদেরকে। ঠিক আছে, আচ্ছা তারপরে করে দিই। পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত 8:3 হলে তাদের বয়সের সমষ্টি 55 বছর। এইখানেও সেম কাজ করবা রে ভাই, সেম কাজ করবা। 8x 3x ইজ ইকুয়াল টু বলবা 55, 11x ইজ ইকুয়াল টু 55, x ইজ ইকুয়াল টু 5, x ইজ ইকুয়াল টু 5 হলে পুত্রের বর্তমান বয়স কত? পুত্র তো 3x নাকি? তাহলে 3 ইন্টু 5 কত? 15 বছর। তাহলে 41-এর এ অ্যান্সার। গমে সুজি ভুসি অনুপাত 3:2 হলে গমের সুজির পরিমাণ কত? বলো কত? 3/5 ইন্টু 100, 60%। তাহলে 42-এর বি অ্যান্সার। ওকে, 5, 10, 8-এর চতুর্থ সমানুপাতি কোনটি? তুমি ধরে নাও, মনে করো আমাদের ক্রমিক সমানুপাতে আমরা পাচ্ছিলাম এভাবে এ বি সি ডি, রাইট? তাহলে এখান থেকে পাচ্ছিলাম আমরা এই যে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি। তো তোমাকে এখন তিনটা বলছে যে 5, 10, 8, একটা মনে করো এ, তো এটা কিভাবে আসবে? 5/10, 10/8, 8/a। তারপর তোমার লাগবে এই এ, তুমি যে কোনো একটা ইকুয়েশন ইউজ করো। আমার কথা বলে লিখলা 5/10 ইজ ইকুয়াল টু 8/a। তুমি এখান থেকে এ বের করতে পারবে না, এ কত আসবে বলো তো? 80/5 ইজ ইকুয়াল টু 16। তাহলে 43-এর 4 হচ্ছে অ্যান্সার। 43-এর কত? 4 অ্যান্সার। এবার 44-এ কি বলছে? দুটি সংখ্যার অনুপাত 7-5 হলে তাদের বর্গের সমষ্টি এবং অন্তরের অনুপাত কত? দুটি সংখ্যার অনুপাত 7-5 হলে তাদের বর্গের সমষ্টি এবং অন্তরের অনুপাত কত? তো ধরবা, আগের মতো ধরবা 7-5, 7x 5x। জিনিসটা হচ্ছে এরকম। এখানে আমার কিন্তু কোনো লসাগু গসাগুর কথা বলে নাই, ঠিক আছে? এখানে কোনো লসাগু গসাগুর কথা বলে নাই, বাট তারপরে তুমি ম্যাথটা কিভাবে করবা? বলছে দুইটা সংখ্যা, একটা হচ্ছে 7, একটা হচ্ছে 5, তাহলে দুটো সংখ্যা তুমি বলবা 7x 5x। তাহলে তাদের বর্গের সমষ্টি 7x কে বর্গ করলে আসবে আমাদের কত বলো তো? 49x² আসবে। 5x কে বর্গ করলে আসবে 25x²। তাদের বর্গের সমষ্টি এই দুটাকে যদি আমি এখন যোগ করি, যোগ করলে আমি কত পাবো বলো তো? 74x² পাবো না? পাইলাম। এবং অন্তরের অনুপাত এই দুটাকে যদি অন্তর করি, মানে বিয়োগ করি, আলটিমেটলি বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 16x²। 16x² হচ্ছে আমি এদেরকে বিয়োগ করলে পাবো। এবং এদের অনুপাত যদি আমাদেরকে বের করতে বলো, অনুপাত কত হবে? আলটিমেটলি 74/16 হচ্ছে আমাদের অনুপাত হবে। এখন এখানে আমরা কোনোভাবে ভাঙ্গাইতে হবে পুরো জিনিসটাকে। কেমনে ভাঙাবো বলো তো? এই জিনিসটাকে আমি কিভাবে ভাঙাবো? 74/16কে কিভাবে ভাঙানো যায়? ও 16 নাকি? 16 তো না, 24 না? 24 তো।
24 সরি 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 বলেছে 74/24 2 দিয়ে ভাগ করলে আসবে আমাদের 37/12। তাহলে 44-এর সি অ্যান্সার, এই যে 44-এর সি অ্যান্সার 37/12। হ্যাঁ, 45 করবো না, 46ও করবো না, করে দিছি আগে বহুত বার করছি। ঠিক আছে, বহুত করছি, এখন বাকিটা তোমরা বের করবা। এবার আসো আমরা একটু স্কুলে সলভ করে যাই। এক্স ওয়াই বলছে 7 5, ওয়াই জেড 5 7 হলে এক্স জেড কত? কি বলছে দেখো, কি বলছে, এক্স ওয়াই 7 5 না, এক্স বাই ওয়াই 7/5, ওয়াই বাই জি 5/7 হলে এক্স বাই জেড কত? দুটাকে ভাগ করে আসো। না না না, ভাগ করবো না। কিভাবে করবা জানো? এক্স বাই ওয়াই, এক্স বাই জেড, এটা উল্টা দাও। এটা উল্টালে কি পাবা? জেড বাই ওয়াই 7/5। এবার ভাগ করো, দেখো ওয়াই বাই চলে যাবে, এক্স বাই জেড হবে আমাদের 1 1/1 মানে কত জানো? ওই যে 56 বি হচ্ছে 35/35, 35/35 কে তুমি যদি 35 দিয়ে ভাগ করো তাহলে 1/1 আসে, তাই না? তাহলে 56-এর বি হচ্ছে অ্যান্সার। 56-এর কত অ্যান্সার? বি হচ্ছে অ্যান্সার। আচ্ছা 1/1 আসে, ঠিক আছে। এরপরে 57 নাম্বারটা খুবই ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট ম্যাথ, স্কুলে একবার আসছে, বোর্ডে আসতেও পারে। বোর্ডে আসার পসিবিলিটি মনে করো 60%, ঠিক আছে, 100% বলবো না, 60%। বলছে 2a m n is equal to x into m square n square হলে রুট ওভার a প্লাস এক্স a মাইনাস এক্স কত? তাহলে যেটা করব, এক্স কে জাস্ট এই পাশে এনে এর নিচে বসাই, 2mn কে আমরা ওই পাশে নিয়ে যাব, m স্কয়ার 2mn। এরপরে করব যোজন বিয়োজন। কেন? দেখো আমাদের এখানে কি আছে, a প্লাস এক্স a মাইনাস এক্স আছে না, তাহলে যোজন বিয়োজনই তো করতে হবে। a প্লাস এক্স a মাইনাস এক্স, তাহলে এখানে যোজন বিয়োজন করলে কি আসে বলতো? m প্লাস n প্লাস 2mn ডিভাইডেড বাই m প্লাস n মাইনাস 2mn। এখানে আমি কি লিখতে পারি বলতো? a প্লাস এক্স a মাইনাস এক্স, এখানে বলতে পারি, আচ্ছা স্কোয়ার দিই নাই, উপরেরটাকে বলতে পারি m প্লাস n হোল স্কোয়ার, নিচেরটাকে বলতে পারি m মাইনাস n হোল স্কোয়ার। হোল স্কোয়ারকে আমি যদি এই পাশে নিয়ে আসি কি হবে? রুট ওভার a প্লাস এক্স রুট ওভার a মাইনাস এক্স, এখানে আসবে আমাদের m প্লাস n m মাইনাস n। তাহলে বি অ্যান্সার না, 57-র বি অ্যান্সার। ওকে, লাস্ট ম্যাথ বলছে 58-তে a/3 b/4 c/7 হলে a প্লাস বি প্লাস সি বাই সি এর মান কত, তাই না? দেখো এটা কেমনে করে, খুবই সহজ ম্যাথ, খুবই সহজ ম্যাথ। কিভাবে করে দেখো, a/3 b/4 c/7, আমাকে কি বের করতে বলছে? a প্লাস বি প্লাস সি বাই সি, দ্যাট মিনস a/c b/c প্লাস 1। এখন দেখো এই ইকুয়েশন থেকে আমি যদি a/c বের করতে চাই, a/c কত হবে বলো তো? 3/7 হবে না? 3টা জাস্ট ওই পাশে চলে যাবে, সিটা নিচে চলে আসলো। আবার লাগবে b/c কত আসবে বলো তো? 4/7 হইল। তাহলে মান বসাও, 3/7 4/7 প্লাস 1, 7 লসাগু নাও, 3 4 7, 14/7 2, তাহলে 58-র ডি অ্যান্সার। বুঝছি, 58-র ডি অ্যান্সার। কতক্ষণ লাগলো আমাদের? 1 ঘন্টা। সে 1 ঘন্টায় আমাদের বীজগাণিতিক অনুপাত সমানুপাতের ক্লাস শেষ। তো কয়টা ম্যাথ করলাম ভাইয়ারা? 58টা ম্যাথ করলাম, অলমোস্ট 60-এর মতো আর কি। সো 58টা ম্যাথ করলাম, বীজগাণিতিক অনুপাত সমানুপাতিক এমসিকিউ পার্ট শেষ করে দিচ্ছি। সো তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, তুমি যাওয়া তো, পরীক্ষা তো দিতে যাওয়া, ম্যাথ এক্সামে যায় দেখবা এই যে 58টা করছি, বীজগাণিতিক অনুপাত সমানুপাতিক থেকে যে কোয়েশ্চেন গুলো আসবে এখান থেকে আসবে, এইখান থেকে আসবে, আর কোনো জায়গা থেকে আসবে না। আমি একদম বলে দিলাম যে এখানে 58টা ম্যাথ করছি, বাট আলটিমেটলি এখানে ম্যাথ ছিল কিন্তু 20টার মতো।
করার জন্য 20টা ম্যাথ ছিল। তো 20টা ম্যাথ তুমি সলভ করবে না ভাইয়া? 20টা ম্যাথ তো সলভ করতে হবে অ্যাটলিস্ট, গণিতের জন্য তো টাইম পাচ্ছ। 6টা তোমাদের চ্যাপ্টার কয়টা বলো তো? সেট ফাংশন, বীজগণিতিক রাশি, ত্রিকোণমিতি, অনুপাত সমানুপাত, বৃত্ত, সম্পাদ্য, পরিমিতি। 8টা চ্যাপ্টার, তোমাদের হচ্ছে 8টা চ্যাপ্টার। 8টা চ্যাপ্টারের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যদি তুমি এমসিকিউ একটু প্র্যাকটিস করো, এই চ্যাপ্টার থেকে 20টা এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে না? 20টা এমসিকিউ প্র্যাকটিস করতে 20 মিনিট লাগবে। 20 মিনিট লাগবে, খুব সহজ এমসিকিউ, খুব সহজ এমসিকিউ। তুমি এই ভিডিওটা দেখলে 2x এ দিয়ে দেখো, তারপরও দেখো, কারণ আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে এমসিকিউ আসলে এখান থেকে আসবে, ঠিক আছে? আর কোনো জায়গা থেকে আসবে না, এখান থেকে আসবে। তো তোমাদের কিন্তু আমি 2 নাম্বার বা দুই নাম্বার কিন্তু তোমাদেরকে এই অ্যাকাউন্ট থেকে কমন আমি দিয়ে দিলাম, একদম কমন পেয়ে যাবে, এখান থেকে আসবে, ঠিক আছে? সো সো কি বলবো, আর আর কিছু বলার নাই। তোমাদের জন্য ভিডিওটা বানাইলাম, ভিডিওটা দেখবা। যদি এক্সামে কমন পাও, মাস্ট কমন পাবা, কমন পাওয়ার পরে একটা কমেন্ট করে জানাও যে ভাইয়া এই নাম্বারটা আমি এই বোর্ড থেকে কমন পাইছি, ঠিক আছে? এই নাম্বারটা এই বোর্ড থেকে আমি কমন পাইছি, ঠিক আছে? সেটা জানাবা। আর ভিডিওটা কেমন লাগে সেটাও জানাবা, তোমাদের দরকারে আসলে বা উপকারে আসলে সেটাও জানাবা, সবকিছু জানাবা আমাকে কমেন্টে, খালি জানানোর উপর থাকবা, ঠিক আছে? তো সবাইকে বেস্ট অফ লাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের জন্য নেক্সট ভিডিওতে থাকবে হচ্ছে বৃত্ত চ্যাপ্টারটা, ঠিক আছে? বৃত্ত চ্যাপ্টারটা আমরা নিয়ে আসবো। বৃত্ত চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আমরা সলভ করবো, ভালো এমসিকিউ আছে এখান থেকে, ঠিক আছে? এবং বৃত্ত চ্যাপ্টারটা অনেকেই ভয় পায়, বাট ভাইয়া তো আসি, ভয় পাওয়ানোর কোনো চিন্তাই নেই, খুব সহজ করে সবকিছু বোঝাবো। ক্লাসটা দেখবা, পরীক্ষা হলে যাবা, ফাটাই দিয়ে আসবা। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।